সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে। আজকে কিন্তু আমরা করব অ্যাকাউন্টেন্সির থার্ড চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার আমি আলোচনা করব। চ্যাপ্টারের দেখো নাম কি লেখা রয়েছে, বেসিস অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস। ধীরে ধীরে আস্তে আস্তে বোঝাবো। তো দেখো, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে সব ভিডিও পুরো আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। তাহলে দেখো, এই চ্যাপ্টারে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাত্র তিনটে জিনিস নিয়ে। এবং এই তিনটে জিনিস আমি তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দেব উদাহরণের মাধ্যমে, কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেব, এবং তারপরে আমরা যে কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করব সেই কনসেপ্ট রিলেটেড এমসিকিউ সলভও করে দেখাবো। কোন কোন বই থেকে সলভ করব, এখানে দেখো দেদত্ত মুখার্জি এবং সাঁতরা প্রকাশনীর যে বই রয়েছে সেই বই থেকে সলভ করব। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 3 নাম্বার চ্যাপ্টারের কনসেপ্টে। ठीक है। তাহলে দেখো, আমরা প্রথমেই যেটা স্টার্ট করব সেটা হলো, দেখো আমরা যখন একদম ছোটবেলায় লেখাপড়া শিখি তখন আমাদের প্রথমে কি শিখতে হয়, এবিসিডি শিখতে হয়। প্রথমেই আমাদের জীবনের যে শুরুতে একদম আমরা যখন লেখাপড়া শিখি আমাদের এবিসিডি এগুলো শিখতে হয়, তাই তো? এবিসিডি যদি আমরা না শিখি তাহলে আমরা লেটার যেগুলো চিনতে কোনোদিনই পারবো না, বা কোনো লেটার লিখতে পারবো না। এবং লেটার না লিখতে পারলে কোনো সেন্টেন্সও আমরা কোনোদিনও লিখতে পারবো না। তাহলে আমাদেরকে যখনই কোনো লেটার বা সেন্টেন্স বা ইংলিশে কিছু পড়তে হয়, তখন আমাদের সব থেকে আগে কি জানতে হয়, এবিসিডি জানতে হয়। একদম ফান্ডামেন্টাল জিনিসটা আমাদের জানতে হয়, একদম বেসিক জিনিস জানতে হয়, একদম প্রাথমিক ধারণাটা আগে আমাদের পেতে হবে। এবিসিডি হলো আমাদের প্রাথমিক ধারণা। ঠিক তেমনই অ্যাকাউন্টেন্সি, মানে হিসাব নিকাশ করবার জন্যেও আমাদের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মনে রাখতে হবে। প্রিন্সিপাল মানে কি, নীতি। একদম সাধারণ 3টে নীতি মেনে আমাদেরকে চলতে হবে। তো আমি আজকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। একদম সাধারণ প্রাথমিক 3টে নিয়ম আমাদের জানতে হবে। দেখো, আমি উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধে হবে। তো ভাবো, আমার একটা আইসক্রিমের দোকান আছে, দেখবে আইসক্রিমের দোকান, আমার একটা আইসক্রিমের দোকান আছে। আমি আইসক্রিমের ব্যবসা স্টার্ট করলাম, দোকান আছে মানে আমি দোকানটা ভাড়াতে নিয়েছি, রেন্টে নিয়েছি। এবার আমি আমার বিজনেস স্টার্ট করব। আচ্ছা, এই আইসক্রিমের দোকান চালাতে গেলে আমার কি কি লাগবে জানো? আমাকে একটা ফ্রিজ কিনতে হবে। আমার আমার কত ইনভেস্টমেন্ট হচ্ছে আমি দেখি, আমার কি কি খরচা হচ্ছে একবার দেখি। প্রথমত তো আমাকে অনেক আইসক্রিম কিনে আনতে হবে। তো আমি ধরে নিলাম 5,000 টাকার আইসক্রিম কিনেছি, অনেক আইসক্রিম, বাটারস্কচ, ভ্যানিলা, ওই কর্নেটো ফর্নেটো সব মিলে আমি 5,000 টাকার আইসক্রিম ভাবো কিনেছি, 5,000 টাকা আইসক্রিম। আচ্ছা, দোকানটা ভাড়া নিয়েছি। তো আমার ভাবো 1,000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে, 1,000 টাকা প্রত্যেক মাসে ভাড়া দিতে হচ্ছে, বা প্রত্যেক বছরে, আমি বছরে ক্যালকুলেট করছি, হ্যাঁ, এগুলো বছরে। যাই হোক, তাহলে আমার 1,000 টাকা দোকানের ভাড়া দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে দোকানে তো আবার আলো টালো জ্বালাতে হবে, ইলেকট্রিক বিলেরও তো একটা খরচা আছে, তাই না? ইলেকট্রিক বিলেরও তো একটা খরচা আছে। তো ইলেকট্রিক বিলের পিছনে 2,000 টাকা প্রত্যেক মাসে ভাবো খরচা হচ্ছে, মাসে বা বছরে, যাই হোক না কেন, অত ভেবে লাভ নেই। যাই হোক, মাসে বা বছরে, যাই হোক। তো আমার আইসক্রিম কিনতে খরচা হয়ে গেল 5,000। দোকান ভাড়ায় প্রত্যেক মাসে আমার ভাবো 1,000 টাকা যাবে, এবং ইলেকট্রিসিটির জন্য 2,000 টাকা যাবে। বোঝা গেল? কিন্তু এই আইসক্রিমগুলো রাখবার জন্য আমাকে তো একটা ফ্রিজ কিনতে হবে। এটাই তো সব থেকে বড় খরচা। আমায় কি করতে হবে, ফ্রিজ কিনতে হবে। তাহলে ফ্রিজ কিন্তু একটা বেশ বড় একটা মানে একটা, কি বলবো, একটা অ্যাসেট বলতে পারি আমরা। তো আমাকে একটা কিনতে হবে ফ্রিজ, ফ্রিজ কিনতে হবে। আচ্ছা, ফ্রিজের দামটা কত? ফ্রিজের তো বেশ দাম আছে, ভাবো আমি ধরে নিচ্ছি ফ্রিজের দাম হলো 50,000 টাকা।
ঠিক আছে, তাহলে আমাকে অনেক টাকা কিন্তু খরচা করতে হলো এই একটা দোকান বানানোর জন্য। এই যে একটা দোকান, এই দোকানটা বানানোর জন্য মানে দোকানটা করার জন্য আমাকে ফ্রিজ কিনতে হলো 50,000 টাকার, আইসক্রিম কিনতে হয়েছে 5,000 টাকার। তো এরকম করে অনেক খরচা হয়েছে। এবারে দোকানে আমি আইসক্রিম বিক্রি করতে বসে গেছি, দারুণ বিক্রি হচ্ছে, প্রচুর লোক কিনছে, আর আমি খুব ভালো বিক্রিও করছি। তো 5,000 টাকার আইসক্রিম আমি টোটাল কত টাকায় বিক্রি করে দিলাম জানো? আমি টোটাল সেল করে দিলাম, সব আইসক্রিম বিক্রি করে দিলাম, এবং টোটাল সেল হলো 15,000 টাকা। বোঝা গেল? 5,000 টাকার আইসক্রিমকে আমি 15,000-এ বিক্রি করে দিলাম। তাহলে এবারে তোমরা আমাকে বলো যে আমার কি আইসক্রিম বিক্রি করে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, প্রফিট হয়েছে নাকি লস হয়েছে? দেখো, এই যে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে এর উত্তর কিন্তু অনেকজন অনেক রকম বলতে পারে। যেমন কেউ বলতে পারে একদম সোজা সাপটা কথায় যে প্রফিট হয়েছে। কেন প্রফিট হয়েছে? 15,000 টাকায় টোটাল, 15,000 টাকায় বিক্রি করে দিয়েছি। আমি কিনেছিলাম কত টাকায়? 5,000 টাকার আইসক্রিম 15,000-এ বিক্রি করে দিয়েছি। তার মানে স্যার আপনি লাভ করেছেন, এবং সেটাও 10,000 টাকা। তাই তো? বলতেই পারে অনেকে যে স্যার আপনি প্রফিট করেছেন, কিন্তু এই অ্যান্সারটা রং, ভুল। এই নীতিতে আমাদের কিন্তু চলা যাবে না। ঠিক আছে, এই নীতিতে আমরা কোনোদিনও চলতে পারবো না। এই জন্যই আমি বলছি অ্যাকাউন্টেন্সি কিন্তু মানে হিসাব নিকাশ কিন্তু আমার ইচ্ছা মতো করলে হবে না। আমি 5,000 টাকার আইসক্রিম কিনেছি, 15,000-এ বিক্রি করে দিয়েছি, লাভ করেছি, এরকম করলে চলবে না। অ্যাকাউন্টেন্সির কিছু প্রিন্সিপাল আছে, কিছু নীতি আছে, কিছু নিয়ম আছে, আমাদের সেই নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলোই তো আমি শেখাবো যে আমাদের কিভাবে একটা হিসাব করতে হয়, একটা ব্যবসায় লাভ হলো না ক্ষতি হলো সেটা আমরা নির্ণয় করব মনের ইচ্ছাতে নয়, মনে যেমন ইচ্ছা হলো করব হবে না। একটা নীতি মেনে, একটা প্রিন্সিপাল মেনে আমাদের হিসাব করতে হবে। তো দেখো, 10,000 টাকা লাভ হয়নি এইভাবে আমাদের করলে চলবে না। তাহলে আবার অনেকে এরকম বলতে পারে যে তাহলে ব্যাপারটা কি? তাহলে ভাবো, অনেকে এরকম বলতে পারে যে দেখুন স্যার আপনি টোটাল ইনভেস্টমেন্ট কত করেছেন? 50,000 টাকার ফ্রিজ কিনেছেন, তারপরে 5,000 টাকার আইসক্রিম, আইসক্রিমের জন্য খরচা হয়েছে 5,000, ফ্রিজ কিনতে 50,000। ঠিক আছে, তাহলে কত হলো টোটাল? 55,000, আবার 1,000 টাকার রেন্ট, তাহলে কত হলো? 56, আর 2-এ 58,000। তাহলে আপনার টোটাল খরচাই তো হলো 58,000, আপনার টোটাল খরচাই হলো কত? 58,000। তাহলে আমার খরচা হচ্ছে, খরচা মানে ইনভেস্ট করেছি বা এক্সপেন্সেস আমি বলতে পারি, এক্সপেন্সেস আমার খরচা হয়েছে, আমি এই দোকানটা করতে খরচাই করে ফেলেছি 58,000, আর বিক্রি হয়েছে 15,000। তাহলে আমার কি লাভ হলো না ক্ষতি হলো? তাহলে এই ক্ষেত্রে আবার কি ক্ষতি হয়ে গেল অনেকটা টাকা। আমার খরচা হয়েছে 58,000, আর আমি বিক্রি করে পেয়েছি 15,000, তাহলে তো ভাই আমার ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। কিন্তু এই নিয়মটাও ভুল, এই নিয়মটাও ভুল, এই নিয়মেও কিন্তু আমরা চলবো না, এই নিয়মেও আমরা চলবো না। তাহলে সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হলো এটাই যে এই যে খরচাগুলো আমরা করেছি, এই যে খরচাগুলো, এই খরচাগুলোর মধ্যে রেভিনিউ এক্সপেন্সেস কোনগুলো? রেভিনিউ এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস মানে কি? আমি আগের চ্যাপ্টারেই কিন্তু তোমাদের বুঝিয়েছি, 2 নম্বর চ্যাপ্টারেই কিন্তু আমি বুঝিয়েছি যে রেভিনিউ এক্সপেন্সেস কোনগুলো। রেভিনিউ এক্সপেন্সেস হলো এই যে আইসক্রিম, তারপরে রেন্ট, আর কি তোমার এই যে ইলেকট্রিসিটি বিল, এই যে এগুলো হলো রেভিনিউ এক্সপেন্সেস। মানে এই এক্সপেন্সেস গুলো কিছুক্ষণের জন্যই, মানে এই যে রেন্ট, 1 মাসের, 1 মাস পর আবার আমায় টাকা দিতে হবে, আবার আমায় প্রত্যেক মাসে মাসে এই টাকাটা খরচা করতে হবে। ইলেকট্রিসিটি বিল প্রত্যেক মাসে মাসে আমায় খরচা করতে হবে। আইসক্রিমের টাকা প্রত্যেক মাসে মাসে আইসক্রিম কিনতে হবে, যেই আইসক্রিম শেষ হয়ে যাবে আইসক্রিম কিনতে হবে, তাই না? এগুলো। কিন্তু ফ্রিজ, আমি কি প্রত্যেক মাসে একটা করে ফ্রিজ কিনবো? কিনবো না। তাহলে এটা হলো অ্যাসেট, এটা একবারই কিনবো, তারপর একদম 5-10 বছর টানবো।
তাহলে এটা হলো অ্যাসেট, এটাকে আমরা বলবো কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাসেট যদি আমরা কিনি তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচারগুলোকে আমরা শুধু যোগ করব। 5,000, 1,000 আর 2,000 যোগ করলে কত হয়? 6,000, 7,000। তাহলে আমার এক্সপেন্সেস হয়েছে 7,000, আর আমি বিক্রি করেছি কত? 15,000 টাকার। 15,000 টাকায় আমি বিক্রি করেছি, 15,000 টাকায় বিক্রি করেছি, 7,000 টাকা খরচ। তাহলে আমার প্রফিট কত? 8,000 টাকা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই খরচাটা কি কোনো খরচাই নয়? এই খরচাটা কোনো খরচাই নয়? এই খরচাটাকেও তো আনতে হবে, কিন্তু এই খরচাটাকে আমি একেবারে এখানে আনবো না। এই যে টোটাল যে খরচা হয়েছে 7,000, এর মধ্যে এর সঙ্গে আমি এই খরচাটাকে একেবারে কখনো আনবো না। যদি আমি আনি তাহলে কি হয়ে যাবে? 50,000 যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে 50,000 আর 7,000 57,000 হয়ে যাবে, তাই না? তাহলে এত খরচা হলে কি আর প্রফিট হবে? হবে না তো। তাহলে আমাদেরকে কি করতে হবে? এইখানেই কিন্তু নিয়মটা আমাদেরকে মানতে হবে, এই নিয়মটা মানতে হবে। এটাও তো একটা খরচা, 50,000 টাকাটাও তো একটা খরচা, কিন্তু এই খরচাটা আমায় এককালীন করতে হয়। এককালীন মানে আমি 50,000 টাকা আজকে খরচা করলাম, আমি ধরে নেব এই 50,000 টাকার ফ্রিজটা মানে মিনিমাম 5-10 বছর তো টানতেই হবে। মিনিমাম 10 বছর তো আমায় টানতেই হবে, আমি তার প্রত্যেক বছর বছর একটা করে ফ্রিজ কিনবো না, তাই না? তাহলে আমি ধরে নেব 50,000 টাকা, তো তাহলে আমি ধরে নেব প্রত্যেক বছর 5,000 টাকা করে খরচা হচ্ছে। প্রত্যেক বছরের, আমি প্রত্যেকটা বছরের মধ্যে কি করব? 5,000 টাকা ধরে নেব। ঠিক আছে, আগামী 10 বছর আমি তো ধরেই নেব যে আমার বিজনেসটা 10 বছর চলবে। মানে পারলে তো সারা জীবন চালাই, পারলে তো ফ্রিজটাকে মানে সারা জীবন চালাই। মানে কোন ব্যবসায়ী চাইবে বলো তো? কোন ব্যবসায়ী চাইবে যে নিজের ফ্রিজটা বিক্রি করে আবার নতুন ফ্রিজ কিনতে? যে কোনো ব্যবসায়ীর মেন্টালিটি এটাই হবে, মানে আমারও মেন্টালিটি তাই, যে এই ফ্রিজটা যেন সারা জীবন থেকে যায়, যাতে আর নতুন ফ্রিজ কিনতে না হয়। এটা সবার মেন্টালিটি, কিন্তু বাস্তবে তো তা হয় না, একদিন না একদিন যে কোনো যন্ত্রপাতি খারাপ হবে। তো আমি এইটুকুনি ধরে নিচ্ছি যে মিনিমাম 10 বছর তো আমায় টানতেই হবে এই ফ্রিজটাকে। ঠিক আছে, তো আমি কি করব? প্রত্যেক বছরের খরচা 5,000 5,000 করে ভাগ করে নেব আগামী 10 বছরে। ঠিক আছে, এবছর 5,000, পরের বছর 5,000, তার পরের বছর 5,000। এখন আমি 2026-এ দাঁড়িয়ে আছি, 2026-এর খরচ 5,000, 2027-এর খরচ 5,000, 28-এর খরচ 5,000, 29-এর খরচ 5,000, 30-এর খরচ 5,000, এই রকম ভাবে। বোঝা গেল? তাহলে আমি 50,000 টাকাটাকে 10 ভাগে ভাগ করে নেব, প্রত্যেক বছর 5,000 5,000 5,000 করে দেখাবো। বোঝা গেল? তাহলে এই যে 7,000, তার সাথে ফ্রিজের খরচাটাকে 5 5 5 5 করে 10 ভাগে ভাগ করে নেব। কারণ আমি ধরেই নেব যে প্রত্যেক বছর মানে আগামী 10 বছর আমার ব্যবসাটা চলবে। তাহলে 7,000 আর 5,000 মানে টোটাল হচ্ছে তোমার 12,000 হচ্ছে, তাই না? 12,000। তাহলে টোটাল হচ্ছে কত এক্সপেন্সেস? এই বছরের এক্সপেন্সেস 12,000। তাহলে 15,000 টাকায় বিক্রি করেছি, টোটাল এক্সপেন্সেস 12,000। তাহলে আমার প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 3,000। এইটাই হলো আসল নিয়ম, এই নিয়মেই আমাদের অঙ্ক করতে হয়। কোনো ব্যবসায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা কিন্তু এই নিয়মে বের করতে হয়, এই নিয়মের বাইরে যাওয়া চলবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই নিয়ম বা এই প্রিন্সিপাল বা এই নীতি আমাদের মেনে চলতে হবে। এই নীতি আমাদের মেনে চলতে হবে। শব্দটা দেখো আমি কি বলছি, নীতি। নীতি বা প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানেই নীতি। এই নীতি আমাদের মেনে চলতে হবে। তাহলে আমার মেন্টালিটিটা কি? আমার মেন্টালিটিটা হলো এই ব্যবসাটাকে আগামী 10 বছর তো টানতেই হবে। কারণ ফ্রিজটা কিনেছি, ফ্রিজের টাকাটা তো উসুল করতে হবে, তাই না? আমি একটা ফ্রিজ কিনলাম, 1 মাস ব্যবসা করে আমি কি আমার ব্যবসাটা তুলে দেবো? তুলে দেবো না। আমি 50,000 টাকার ফ্রিজ কিনেছি, তাহলে আমার মেন্টালিটি কি? ব্যবসাটা সারা জীবন টানবো, মানে 10 বছর তো আমি টানবই, তারপরে কি হবে দেখা যাবে। তাহলে আমার মেন্টালিটি হলো, আমার মানসিকতা হলো যে এই ব্যবসাটা আগামী 10 বছর তো চলবেই চলবে। এই তো এই রকম মেন্টালিটির জন্যই তো আমি কি করেছি, 5,000 টাকাকে 10টা বছরে ভাগ করে দিয়েছি, তাই না?
তাহলে আমার মেন্টালিটি হলো, আমার মানসিকতা হলো এই ব্যবসাটা এখন সারা জীবন চলবে। পারলে ফ্রিজটাকে তো সারা জীবন আমি মানে কি বলবো, সারা জীবন এটাকে রেখে দেবো যাতে বিক্রি করা না হয়, না মানে বিক্রি করতে না হয়, এই তো আমাদের মেন্টালিটি। তাহলে এই যে আমাদের মানসিকতাটা, হিসাবের সময় আমাদের মানসিকতাটা কি, যে ব্যবসাটা মিনিমাম 10 বছর তো চলবেই, ব্যবসা বন্ধ হওয়ার কোনো নামই নেই। তাহলে এই মানসিকতাটাকে বলা হয়, এই যে পুরো মানসিকতাটাকে বলা হয় গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন মানে কি? গোয়িং মানে কি? চলমান। আমি এবারে এর বাংলাটা দেখো লিখছি, চলমান। কনসার্ন মানে কি? প্রতিষ্ঠান, মানে বিজনেস আর কি, বিজনেস। চলমান প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানের অনুমান। অ্যাজাম্পশন মানে কি? অনুমান। ঠিক আছে, তাহলে আমার অনুমানটা হলো ব্যবসাটা চলমান মানে চলতেই থাকবে, ব্যবসাটা শেষ হওয়ার কোনো মানে চান্সই নেই। আমার মানসিকতাটা হলো এরকম। তাহলে এটাকে আমরা কি বলবো? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, বা চলমান প্রতিষ্ঠানের অনুমান। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এতক্ষণ আমি যে জিনিসটা বললাম সেটার জন্য আমার যে মানসিকতাটা, সেই মানসিকতাটা কি বোঝা গেল, যে আমার ব্যবসাটা কোনোদিনই থামবে না, চলতেই থাকবে, মিনিমাম 10 বছর তো চলবেই। তাহলে এই মানসিকতাটাকে কি বলা হয়? চলমান প্রতিষ্ঠানের অনুমান। তাহলে এই একটা পার্ট আমাদের গেল। আমি বলেছি তোমাদের 3টে নিয়ম শেখাবো, 3টে নিয়ম। এই নিয়ম মেনে কিন্তু আমাদের, এই নিয়ম মেনে কিন্তু আমাদের অ্যাকাউন্ট মানে হিসাব নিকাশ করতে হয়। হিসাব নিকাশ করার নিয়ম একটা আমি তোমাদের শেখালাম, একদম বেসিক নিয়ম বা ফান্ডামেন্টাল একটা নিয়ম বলা যেতে পারে। এবার 2 নম্বর নিয়মে আসছি। কি নিয়ম? নিয়মটা হলো এটাই, ভাবো ওই সেই আইসক্রিমের গল্প। তো আমি 5,000 টাকার আইসক্রিম কিনেছি, 5,000 টাকার আইসক্রিম আমি তো কিনেছি, 5,000 টাকার আইসক্রিম কিনেছি। আচ্ছা, ঘর ভাড়া কত? 1,000 টাকা, তাই তো? ঘর ভাড়া 1,000 টাকা, রেন্ট ওই আগের উদাহরণই দিচ্ছি। আচ্ছা, তারপরে ইলেকট্রিক বিল, আমি এখানে ইলেকট্রিক বিলকে শর্টে এরম লিখলাম, ইলেকট্রিক বিল 2,000 টাকা, তাই তো? তাহলে আমার টোটাল খরচা হলো, ধরে নিচ্ছি এইটা। আর ফ্রিজের খরচা তো রয়েছে, ফ্রিজের দাম কত ছিল তোমার? 50,000। তো তাকে আমি তো বললাম যে 10টা ভাগে যদি ভেঙে নিই তাহলে কত হচ্ছে? আরো 5,000, আরো 5,000, আরো 5,000 হলো ফ্রিজের খরচা। তো টোটাল খরচা কত হচ্ছে আমাদের? টোটাল খরচা হচ্ছে 13,000। ঠিক আছে, টোটাল খরচা হচ্ছে কত? 5 5 এ 10, 12, 13,000, 13,000 হলো খরচা। আর আমি 5,000 টাকার এই আইসক্রিমকে বিক্রি করেছি, সেল করেছি কত টাকায় বলো তো? সেল করেছি 15,000 টাকায়। তাহলে বোঝাই যাচ্ছে 13,000 খরচা, 15,000-এ সেল করেছি, তাহলে আমার প্রফিটটা কত? বোঝাই যাচ্ছে। এইবারে ভাবো, যার থেকে দোকান ভাড়া নিয়েছি, যার থেকে আমি দোকানটা রেন্টে নিয়েছি, তাকে বলছি এ মাসের ভাড়াটা না আমি দিতে পারবো না, আমার খুব হাত টান আছে, আমার এই মাসে একটু খুব সমস্যা আছে, টাকার প্রবলেম আছে, দিতে পারবো না, বলে আমি কি করলাম? বাকি করলাম। আচ্ছা, ইলেকট্রিক বিলটাও এ মাসে আর দিলাম না, বললাম পরের মাসে দিয়ে দেবো, হ্যাঁ পরের মাসে দিয়ে দেবো বলে দিলাম না। তাহলে এ এ মাসে আমার এক্সপেন্সেসটা কত হলো? এ মাসে আমার এক্সপেন্সেস কত হলো? এ মাসে আমার খরচা হলো 5,000, আর 5,000-এ 10,000, তাহলে আমার প্রফিট কত হবে? তোমরা বলবে স্যার প্রফিট হবে, খুব ইজি, খরচা 10,000 আর বিক্রি করেছেন 15,000-এ, তাহলে আপনার প্রফিট তো স্যার 5,000, তাই না? কিন্তু এই নিয়মটা ভুল, রং, একদম ভুল। আসল নিয়ম কি? যে তুমি এই যে ভাড়াটা যে মাসেই দাও না কেন, যেহেতু এটা এ মাসের ভাড়া সেই জন্য, এ মাসের রেন্ট, সেই জন্য তোমাকে এখানে এক্সপেন্সেসটা দেখাতে হবে। হতে পারে আমি 1,000 টাকা পরের মাসে দেবো, বা তারও পরের মাসে দেবো, বা তারও পরের মাসে দেবো, বা 1 বছর পরেই দেবো, কিন্তু রেন্টটা কোন মাসের? এই মাসেরই তো।
এই মাসের রেন্ট পরের 4 মাস পর যেদিনই দেওয়া হোক না কেন লিখতে হবে এখানেই। যবে দেব তবে লিখবো না, যে মাসের রেন্ট সে মাসেই লিখতে হবে। ইলেকট্রিক বিলও তাই, সেই মাসেই লিখতে হবে, বোঝা গেল? সেই মাসেই লিখতে হবে, যে মাসের জিনিস সে মাসে লিখতে হবে। হ্যাঁ, হতে পারে আমি 2 মাস পরে দিলাম, 3 মাস পরে দিলাম, কিন্তু লিখবো এখনই। তাহলে আমার প্রফিটটা কত হচ্ছে? 5 5 10, 3 13, তাই তো? 13। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা হলো কত তোমার? 2000। এইটা হলো রাইট অ্যান্সার। তাহলে আমাকে এই নীতি মেনে চলতে হবে যে কবে আমি টাকা দেব তবে আমি সেটাকে এক্সপেন্সেস হিসেবে দেখাবো। আজ থেকে আমি 2 বছর পর হয়তো টাকা দেব, 2 বছর ধরে আমি টাকা বাকি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, এবার 2 বছর পর টাকা দেব, তা 2 বছর পর আমি লিখবো না, প্রত্যেক মাসের এক্সপেন্সেস প্রত্যেক মাসেই লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে নীতিটা, এই নিয়ম মেনে আমাদের চলতে হবে, এই নিয়ম মেনে আমাদের চলতে হবে, এবং এই নিয়মের একটা নাম আছে বা এই নীতির একটা নাম আছে। নীতিটার নাম হলো অ্যাক্রুল অ্যাজাম্পশন। ঠিক আছে, অ্যাক্রুল অ্যাজাম্পশন। এই নীতিটার নাম হলো অ্যাক্রুল অ্যাজাম্পশন। অ্যাক্রুল অ্যাজাম্পশন, যার বাংলা হলো প্রাপ্য ও প্রদেয়। প্রাপ্য ও প্রদেয়। অ্যাজাম্পশন মানে কি? অনুমান, অনুমান। ঠিক আছে। অ্যাক্রুল মানে সাধারণত আমরা বুঝি বাকি বা বাকি করা। ঠিক আছে, যে পরে দেব, বাকি করাকে বলা হয়, বা এখানে মিনিংটা বোঝাচ্ছে প্রাপ্য ও প্রদেয় অনুমান। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ক্লিয়ার? প্রাপ্য ও প্রদেয় অনুমান। তাহলে আমরা দুটো জিনিস কিন্তু শিখে নিলাম, কিভাবে হিসাব করতে হয়, হিসাব করার নিয়ম কিন্তু আমরা শিখে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট যে পয়েন্টে আমরা আসবো, লাস্ট সেটা কি? তো সেই আবার ওই একই গল্প। ফ্রিজ কিনেছিলাম, মনে আছে তো? ফ্রিজ, ফ্রিজ কিনেছিলাম, ফ্রিজ কিনেছিলাম কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছিলাম। এবারে না, ফ্রিজটা আমি চাইছি বিক্রি করে দেবো। 4 বছর বা 5 বছর আমি ফ্রিজটা ব্যবহার করে নিয়েছি। 5 বছর পর, 5 বছর ব্যবহার করেছি, আমি এখানে লিখে রাখছি 5 ইয়ার্স। 5 ইয়ার্স বলে আমি দেখো এখানে লিখে রাখলাম। 5 বছর ফ্রিজটা ব্যবহার করেছি, আর ভালো লাগছে না, এটা বিক্রি করে একটা ভালো ফ্রিজ কিনবো, আর বড় ফ্রিজ কিনবো। তো 50,000 টাকায় ফ্রিজ কিনেছি, 5 বছর পর আমি যদি বিক্রি করতে চাই, নিশ্চয়ই সেটাকে আমি 50,000 বা তার বেশি দামে কোনোদিনই বিক্রি করতে পারবো না। 50,000-এর কম দামে বিক্রি করতে হবে, এটা তো সবাই জানে। কারণটা কি? মানে 50,000-এর জিনিস হয়তো আমায় 40,000-এ বিক্রি করতে হবে, তাই না? বা 45,000-ও হতে পারে। এরকম মোট কথা 50,000-এর কম দামই আমি পাবো। তাহলে এই যে কম দাম পাচ্ছি, 50,000-এর জিনিস 40,000 বিক্রি করতে হচ্ছে, মানে 10,000 টাকা আমি যে কম পাচ্ছি, 10,000 টাকা আমি যে কম পাচ্ছি। কেন? কারণ আমি 5 বছর ইউজ করেছি ফ্রিজটা। ফ্রিজটার ক্ষয় হয়েছে, ক্ষয়। ফ্রিজটার কি হয়েছে? ক্ষয়। সেই জন্য 10,000 কম পাবো। এই ক্ষয়কে বলা হয় অবচয়, এই ক্ষয়কে বলা হয় অবচয়, বা ইংলিশে যাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি? আমি এই যে ব্যবহার করলাম 3 বছর, 2 বছর, 1 বছর, তার জন্য আমি কিছু টাকা কম পাবো। এই যে কিছু টাকা কম পেলাম, এই কিছু টাকা যে কম পাবো, কেন পাচ্ছি? ব্যবহার করেছি, ক্ষয় হয়েছে, সেই ক্ষয়ের জন্য আমি 10,000 টাকা কম পাবো। এই ক্ষয়টাকে বলা হয় অবচয় বা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হলো, গল্পতে ফিরে আসি, সেই আইসক্রিমের গল্পে ফিরে আসি। 50,000 টাকার জিনিস বিক্রি করব, একটা খরিদ্দার পেয়েছি, একজন কিনতে এসেছে ফ্রিজটা। এই একটা লোক ভাবো কিনতে এসেছে, এর নাম হলো মিস্টার এ। মিস্টার এ আমার থেকে ফ্রিজটা কিনতে এসেছে। মিস্টার এ আমাকে বলছে যে এই ফ্রিজটা, 50,000-এর ফ্রিজ, সে আমাকে দেবে, মানে মিস্টার এ আমাকে 30,000 টাকা দিয়ে ফ্রিজটা কিনে নিতে চাইছে, 30,000 টাকা দিয়ে।
ফ্রিজটা কিনে নিতে চাইছে। তো 30,000 টাকায় আমি যদি বিক্রি করে দিই, তাহলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে? ঠিক আছে, এইটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরা তো, যে কোনো বিজনেসম্যান কি চাইবে, সে যে জিনিসটা বিক্রি করছে সেটাকে প্রফিটে বিক্রি করতে, এটাই তো যে কোনো বিজনেসম্যানের উদ্দেশ্য হবে, তাই না? কিন্তু যেহেতু আবার 5 বছর ব্যবহারও করেছি, তাহলে ক্ষয়ও হয়েছে, তাহলে আমাকে দেখতে হবে যে 30,000-এ বিক্রি করলে আমি কি মানে লাভ করছি নাকি অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। চলো তো দেখি, তো 30,000-এ যদি বিক্রি করি তাহলে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো দেখো, ডেপ্রিসিয়েশন নির্ণয় করবার দুটো নিয়ম আছে। প্রথমে আমি একটা নিয়ম দিয়ে স্টার্ট করি। আচ্ছা, 50,000-এর ফ্রিজ দাম কত? 50,000-এ আমি কিনেছিলাম। আচ্ছা, প্রত্যেক বছর তো ক্ষয় হচ্ছে, আমি ধরে নিচ্ছি প্রত্যেক বছর 10% ক্ষয় হচ্ছে, প্রত্যেক বছর 10% করে ক্ষয় হচ্ছে, মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে। ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, প্রত্যেক বছরই তো ক্ষয় হবে, তাই না? 10% করে ক্ষয় হচ্ছে। তাহলে 5 বছর পর আমরা গিয়ে দেখি যে এই ফ্রিজের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। দেখো, এই সমস্ত অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না, আমি অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি কিন্তু আসবে না। ব্যাপারটা হলো কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, কনসেপ্ট না বুঝতে পারলে এমসিকিউ তোমরা তো সলভ করতে পারবে না, তাই না? তো ব্যাপারটা বোঝো। আচ্ছা, আমি কিনেছি কত টাকায়? 50,000-এ। তো 50,000-এ আমি কিনেছি, প্রথম বছর ডেপ্রিসিয়েশন হবে 10%, মানে 50,000-এর 10% কত হবে? 50,000-এর 10% হবে, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, দেখবে হবে 5,000। তাহলে প্রথম বছর এর ভ্যালু 5,000 কমে গেল, প্রথম বছর ভ্যালু কমে গেল 5,000। তাহলে ভ্যালুটা কত হলো? 45,000। আবার নেক্সট বছর আবার ডেপ্রিসিয়েশন হবে, যেটা যে দামে কেনা হয়েছে 50,000-এর ওপর আবার হচ্ছে, 10% করলে হবে 5,000। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 40,000। তাহলে দুটো বছর হয়ে গেল, প্রথম বছর দ্বিতীয় বছর হয়ে গেল, তৃতীয় বছর আবার যে দামে আমি কিনেছিলাম তার উপর আবার 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে, 5,000। মানে প্রত্যেক বছর 5,000 করে ভ্যালু কমছে। তাহলে কত হবে? 35,000। তার পরের বছর, 3টে বছর হয়ে গেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আবার তারপরের বছর আবার যে দামে কেনা হয়েছিল আবার তার উপর ডেপ্রিসিয়েশন করব 10%, প্রত্যেক বছর 10% করে দাম কমছে, কত হচ্ছে? 30,000। আচ্ছা, আবার পরের বছর আর একটা বছর ডেপ্রিসিয়েশন হবে, কারণ এই যে দেখো, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর হয়ে গেল, আর একটা বছর আবার যদি 5,000 ভ্যালু কমে যায় তাহলে কত হবে? কত হবে? 25,000, তাই না? হবে কত? 25,000। তাহলে 5 বছর পর এই ফ্রিজটার ভ্যালু কত হবে? 50,000-এর ফ্রিজের ভ্যালু হবে 25,000, তাই না? তাহলে আমি মিস্টার একে 30,000-এ যদি বিক্রি করে দিই তাহলে তো লাভ হবে, তাই না? বোঝা গেল? তো আমাদেরকে এই কারণে ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হয়। ধরা যাক যদি মিস্টার এ আমায় এসে বলতো যে এই ফ্রিজের জন্য আমি দেব 20,000 টাকা, ধরে নেওয়া যাক বললো যে আমি 20,000 টাকা দেব, তখন আমি বলতাম না না, 20,000 দিলে চলবে না, আপনাকে 25,000-এর থেকে অন্তত কিছু টাকা তো বেশি দিতেই হবে, কারণ 25,000-এর নিচে বিক্রি করলে আমার লস হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো এই জন্য আমাদের ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হয়, যখন আমি কোনো জিনিস বিক্রি করে দেব, তো আমি ক বছর ভোগ করলাম? 5 বছর। 5 বছর ভোগ করলে 50,000-এর ভ্যালু কমে হলো 25,000, আমি 25,000-এর ওপরে দাম পেয়ে যাচ্ছি, লাভ করছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়। তাহলে ডেপ্রিসিয়েশন নির্ণয় করবার এইটা একটা প্রসেস, তাছাড়া আরেকটাও প্রসেস হয়, জানো তো সেই প্রসেসটা কি? দেখো, এই প্রসেসটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড। কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয়, এটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, স্ট্রেট লাইন মেথড।
এইবারে আরেকটাও প্রসেস আছে, সেই প্রসেসেও কিন্তু ডেপ্রিসিয়েশন নির্ণয় করা যায়। চলো আরেকটা প্রসেস কি, সেই প্রসেসটার নাম আমি আগে লিখে রাখি, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে ডেপ্রিসিয়েশন বা অবচয় নির্ণয় করার দুটো পদ্ধতি হয়, হ্যাঁ, একটা হলো স্ট্রেট লাইন মেথড আর একটা হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথড। মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, এগুলো মনে রাখারও দরকার নেই, জাস্ট এমনি উদাহরণ একটা গল্পের মাধ্যমে একটু বোঝাচ্ছি, জাস্ট একটা গল্প। আচ্ছা, 50,000 টাকায় কিনেছি মেশিনটা, ডেপ্রিসিয়েশন করব, 10% ডেপ্রিসিয়েশন করলে কত হবে? 5,000। তাহলে প্রথম বছর ব্যবহার করলে তার ভ্যালু হচ্ছে 45,000। এইবারেই আসল গল্প। আগের বারে আমি কি করছিলাম, যে দামে কেনা হয়েছিল সেই দামের ওপর বারবার 10% করে বারবার 5,000, 5,000, 5,000 করে বসাচ্ছিলাম। এবারে কিন্তু তা নয়, এবারে আমরা কি করব, এইটার ওপর 5,000 করব, এটার ওপর 10% করব, ঠিক আছে? কার ওপর 10% করবো, বোঝা গেল? আগের বারে কিন্তু বারবার আমি কার ওপর 10% করছিলাম, যে দামে কিনেছিলাম তার ওপর। আগের বারে আমি কার ওপর 10% করছিলাম বারবার, যে দামে কিনেছিলাম। বারবার আমি কি করছিলাম, 5,000, 50,000-এর ওপর 10% করছিলাম। বারবার আমি 50,000-এর ওপর 10% হয় কত? 5,000। 50,000-এর ওপর 10% কত হয়? 5,000। এবারে কিন্তু তা নয়, এবারে আমরা কি করব, এবারে আমরা এই যে বিয়োগফলটা তার উপর 10% করব, মানে 45,000-এর 10% কত হবে? 45,000-এর 10% তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, হবে 4,500। ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছরের শেষে দাম কত দাঁড়াবে যদি আমরা বিয়োগ করি? তাহলে হবে তোমার, হবে 40,500। হবে কত? 40,500। আবার আমরা ডেপ্রিসিয়েশন করব, কার ওপর করব? খুব ইম্পর্টেন্ট, যে দামে কিনেছি তার ওপর নয়, এই এবারে এইটার ওপর করব আমরা। এই যে, বোঝা গেল? এইটার ওপর আমরা এবারে 10% করব। আবার তোমরা ক্যালকুলেটারে একটু ক্যালকুলেট করে নেবে, তাহলে কত হবে? হবে কিন্তু 4,050। তাহলে আবার তোমরা বিয়োগ করবে, করে কত পাবে বলো তো? পাবে 36,450। 36,450। তাহলে আমি কটা বছর করলাম? এই দেখো প্রথম বছর, এই দেখো দ্বিতীয় বছর, এই দেখো তৃতীয় বছর, তো এরকম ভাবে আরো এরকম ভাবে চালিয়ে যেতে পারো। তারপরের বার ডেপ্রিসিয়েশন কার ওপর করব? এই যে এইটার ওপর, 36,450-এর ওপর 10% করবে, আবার 10% করবে, করলে কত হবে? এখানে আর আমার জায়গা হচ্ছে না, হবে 3,600, 3,645। আবার বিয়োগ করবে এখান থেকে। এইভাবেও ডেপ্রিসিয়েশন করা যায়। এবার কথাটা হলো, আমি যে ফ্রিজটাকে বিক্রি করব, 50,000-এর ফ্রিজটাকে, তার ডেপ্রিসিয়েশনটা কিভাবে করব? মানে স্ট্রেট লাইন মেথডে, মানে প্রথমে যেটা দেখালাম কি সেইভাবে করব, নাকি ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কিভাবে করব? কথাটা হলো, উত্তরটা হলো, যা খুশি সেইভাবে করা যায়, কিন্তু যে কোনো একটা নিয়মেই সেটাকে কন্টিনিউ করতে হবে। মানে কি ব্যাপারটা, প্রথম 2 বছর স্ট্রেট লাইনে করলাম আর তারপরে 3টে বছর ওই ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করলাম, ওটা চলবে না। হয় তুমি 5 বছরই স্ট্রেট লাইন মেথড অ্যাপ্লাই করো, নইলে 5 বছরই তুমি ডিমিনিশিং ব্যালেন্স মেথড অ্যাপ্লাই করো। মানে ব্যাপারটা এরকম, 50,000 টাকা দাম, আমি তো বিক্রি করব, প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত হবে? আমি এইটার ওপর করছি, হ্যাঁ, স্ট্রেট লাইন মেথড করছি, প্রথমে স্ট্রেট লাইন করছি। 50,000-এর 10% করব, কত হবে? 5,000। 50,000-এর 10% করব 5,000। এক বছর শেষে, প্রথম বছরের শেষে ভ্যালু কত দাঁড়ালো? 45,000। আবার আমি স্ট্রেট লাইন করব, মানে প্রথমেরটা স্ট্রেট লাইনে আবার আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। তো কেনা দাম কিনেছিলাম কত? 50,000, তার উপর 10% করব, করলে কত হবে? 5,000। করলাম, খুব ভালো কথা, আনন্দ হলো। ভ্যালু 2 বছরের শেষে ভ্যালু কত দাঁড়ালো? 40,000। আবার আমি স্ট্রেট লাইন করছি, আবার মানে স্ট্রেট লাইন মানে যে দামে কিনেছি তার উপর 10% করলে আবার কত হবে? 5,000। ভালো কথা। তাহলে 3 বছরের শেষে ওই ফ্রিজের ভ্যালু কত দাঁড়ালো? 35,000। এবারে আমার মাথায় কি ভূত চাপলো, আমি বললাম না, ভাল লাগছে না,
অনেকক্ষণ তো ওই কেনা দামের ওপর করছি, এবার একটু ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করি। ডিমিনিশিং ব্যালেন্স মেথড মানে যে ভ্যালুটা এখন হয়েছে, এখন যে ভ্যালু 3 বছর পর, 3 বছর ব্যবহার করার পর ফ্রিজের ভ্যালু কত, 35,000। এবার আমি 35,000 টাকার ওপর 10% করবো, এটাকে বলা হয় ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে 35,000-এর 10% কত হবে, 3500। এইটাই কিন্তু করা চলবে না, এটাই বলছে। হয় তুমি ডিমিনিশিং ব্যালেন্স মেথডেই পুরোটা করো, আর নইলে স্ট্রেট লাইন মেথডেই পুরোটা করো। যা করবে একটা সামঞ্জস্যপূর্ণভাবে করো, মানে খিচুড়ি পাকিও না। 2 বছর স্ট্রেট লাইন, 3 বছর ডিমিনিশিং, এরকম করলে কিন্তু চলবে না। একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কোন নীতি অনুযায়ী চলতে হবে যখন ডেপ্রিসিয়েশন আমরা নির্ণয় করব? কোন নীতি অনুযায়ী আমায় চলতে হবে যখন কোনো জিনিস বিক্রি করব, কোনো অ্যাসেট বিক্রি করব? তখন তার ভ্যালুটা আমাকে তো জানতে হবে, যে 5 বছর ব্যবহার করার পর তার ভ্যালু কত হয়েছে। সেই ভ্যালুটা জানার জন্য আমাদেরকে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তাহলে কনসিস্টেন্সি অ্যাজাম্পশন, কনসিস্টেন্সি অ্যাজাম্পশন মানে কি? সামঞ্জস্যতার অনুমান। সামঞ্জস্যতার অনুমান, কনসিস্টেন্সি মানে যার বাংলা হলো সামঞ্জস্য, সামঞ্জস্যতার অনুমান। তাহলে এই জিনিসটা কিন্তু জানতে হবে, মানে কনসিস্টেন্সি অ্যাজাম্পশন মানে বোঝা গেল তো, সামঞ্জস্যতার অনুমান। তাহলে মানে যা করবে একটাই প্রসেসে কিন্তু করতে হবে। তাহলে আমরা এই 3টে নিয়ম শিখে গেলাম। এই 3টে নিয়ম কিন্তু আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। বোঝা গেল 3টে নিয়ম? কি বোঝা গেল? প্রথম নিয়মটা কি ছিল, আমি তাহলে প্রথম থেকে একবার লিখছি, যে নিয়মগুলো আমরা কি কি শিখলাম, কি কি নিয়ম মেনে আমাদের চলতে হবে। 1 2 করে আমি লিখবো। প্রথম যে নিয়মটা, যেটাকে আমরা বলবো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, ঠিক আছে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন মানে আমার বিজনেস মিনিমাম 10 20 বছর তো চলবেই, বন্ধ তো হবেই না, সারা জীবন চালাবো। দ্বিতীয় আমরা কি শিখলাম? দ্বিতীয় দ্বিতীয় আমরা যেটা শিখলাম সেটা হলো অ্যাক্রুল, অ্যাক্রুল অ্যাজাম্পশন, ঠিক আছে? অ্যাক্রুল অ্যাসাম্পশন। এবং 3 নাম্বার যেটা আমরা শিখলাম, সেটা কি শিখলাম? 3 নাম্বার যে নীতিটা আমাদের মেনে চলতে হবে সেটা হলো কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি অ্যাসাম্পশন, ঠিক আছে? এবারে বাংলাগুলো কি হবে? গোয়িং কনসার্ন অ্যাসাম্পশন মানে কি? গোয়িং মানে কি? চলমান, চলমান প্রতিষ্ঠানের, কনসার্ন মানে কি? প্রতিষ্ঠান, বা আমার যে বিজনেসটা রয়েছে আর কি, যে বিজনেসটা, ওই আইসক্রিমের দোকানটা আর কি, আইসক্রিমের দোকানটাকে বলা হয় কনসার্ন। অ্যাজাম্পশন মানে কি? অনুমান, ঠিক আছে? বোঝা গেল? চলো, অ্যাক্রুল অ্যাজাম্পশন মানে হলো প্রাপ্য, প্রাপ্য প্রদেয়, প্রাপ্য প্রদেয় অনুমান। অ্যাজাম্পশন মানে অনুমান। এবং লাস্টে আমরা যেটা শিখলাম সেটা হলো কনসিস্টেন্সি অ্যাজাম্পশন মানে হলো সামঞ্জস্য, সামঞ্জস্যতার অনুমান, ঠিক আছে? সামঞ্জস্যতার অনুমান, ঠিক আছে? তাহলে এই 3টে নীতি আমাদের মানতেই হবে। এই 3টে জিনিস একদম ফান্ডামেন্টাল, 3টে জিনিস একদম সাধারণ, ঠিক আছে? একদম বলা যেতে পারে অ্যাকাউন্টেন্সির এবিসিডি। এই 3টে নিয়ম না শিখলে আমরা পরের ক্লাসে কিছুই বুঝতে পারবো না। সেই জন্য এই 3টে জিনিস আমাদের বুঝতেই হবে। 1 2 3, এই 3টে নীতি। আর এই 3টে নীতি জানো তো, সবাই মানে, পৃথিবীর প্রত্যেকটা দেশে যারা যারা অ্যাকাউন্টেন্সি করছে সবাই মানে, সবাই এই 3টে নীতিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সবাই অ্যাকসেপ্ট করেছে, সবাই মানে
জেনারেল বা জেনারেলি মানে সবাই, সর্বজন অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই এই তিনটে নীতিকে অ্যাকসেপ্ট করছে। তাহলে সবাই যখন অ্যাকসেপ্ট করছে, জেনারেলি অ্যাকসেপ্টেড মানে কি সর্বজন গ্রাহ্য, সবাই এটাকে মেনে নিয়েছে এই তিনটে নীতিকে। জেনারেলি অ্যাকসেপ্টেড কি নীতি? এগুলো সব অ্যাকাউন্টেন্সির নীতি। তো এগুলো তো আর কি বলবো, ভূগোলের নিয়ম নয় বা অন্য কোনো পদার্থবিদ্যা বা রসায়নের নিয়ম নয়, তাই না? ফিজিক্স কেমিস্ট্রির নীতি নয়, তো অ্যাকাউন্টেন্সির নীতি। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং নীতি মানে কি প্রিন্সিপাল। বোঝা গেল? তাহলে এই তিনটে নীতি একদম ফান্ডামেন্টাল, কথাটা আমি কি বলছি, ফান্ডামেন্টাল, একদম প্রাথমিক, একদম সাধারণ, একদম প্রথম তিনটে নীতি। এই নীতিগুলো পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু ফলো করে। তাই জন্য জেনারেলি অ্যাকসেপ্টেড, সাধারণভাবে মানে সর্বজন গ্রাহ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলা হয় এই তিনটে নীতিকে। যাকে আমি যদি শর্টে বলি, এই তিনটে নীতিকে বলবো জি। জেনারেলি জি, অ্যাকসেপ্টেড এর এ, অ্যাকাউন্টিং এর এ, প্রিন্সিপালের পি, অর্থাৎ গ্যাপ। গ্যাপ মানে বোঝা গেল তো ব্যাপারটা? এই যে তিনটে নীতি কে বলা হয়, যেহেতু এগুলো সবাই মেনে নিয়েছে তাই এটাকে বলা হয় গ্যাপ। বোঝা গেল? পরীক্ষায় প্রচন্ড ইম্পর্টেন্ট, গ্যাপের ফুল ফর্ম কি? প্রচন্ড ইম্পর্টেন্ট, আসবেই আসবে 100%, গ্যাপের পুরো নাম কি? তাহলে বোঝা গেল, এইটা কিন্তু আসবে। তাহলে এই আমার হয়ে গেল কনসেপ্ট, ঠিক আছে? বেসিস অফ অ্যাকাউন্টিং এর কনসেপ্ট কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবারে কয়েকটা এমসিকিউ সলভ করব, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট হলো গ্যাপের পুরো নাম কি, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ভিভিআই খাতায় কিন্তু এটা অন্তত তোমরা লিখে রাখবে, ঠিক আছে? চলো এবারে কয়েকটা এমসিকিউ সলভ করি দেদত্ত মুখার্জির বই থেকে। তাহলে দেখো আমরা দেদত্ত মুখার্জির বই থেকে সলভ করব। প্রথমে 12 দেখো বলে দিয়েছে। তাহলে দেখো আমরা 12 দাগে আসবো। দেখো বলে দিয়েছে হুইচ অফ দিস ইজ নট এ ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন। এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল, মানে আমি যে তিনটে নিয়ম শেখালাম একদম ফান্ডামেন্টাল তিনটে নিয়ম, তার মধ্যে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন নয় কোনটা? তাহলে দেখো গোয়িং কনসার্ন শেখালাম, কনসিস্টেন্সি শেখালাম, অ্যাক্রুল শেখালাম। তাহলে নয় যেটা সেটা হলো মেটেরিয়ালিটি। মেটেরিয়ালিটি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনের মধ্যে পড়ে না। তাহলে অ্যান্সারে হবে ডি হবে, ঠিক আছে? তারপরে 15 দাগেরটায় আসো, দেখো বলে দিয়েছে দ্য অ্যাজাম্পশন দ্যাট এ বিজনেস এন্টারপ্রাইজ উইল কন্টিনিউ, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট কথা, একটা বিজনেস এন্টারপ্রাইজ কন্টিনিউ মানে ধারাবাহিকভাবে চলেই যাবে, চালিয়েই যাবে, ইটস অপারেশন, তার যে কাজকর্ম সেটা চালিয়েই যাবে, মানে আইসক্রিম বিক্রিটা চালিয়েই যাবে, ঠিক আছে? ফর অ্যান কি বলে দিয়েছে, আই ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ, মানে অনির্দিষ্টকালের জন্য। ইনডিফিনিট পিরিয়ড মানে কি অনেক দিনের জন্য, জানি না কত দিনের জন্য। তাহলে এইটা কোন কনসেপ্ট থেকে এসছে? এটা কিন্তু এসছে বি এর দাগেরটা, গোয়িং কনসার্ন কনসেপ্ট, ঠিক আছে? এটা আমি তোমাদের একটু আগেই বুঝিয়েছি। 19 দাগে দেখো কি বলে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন। তাহলে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনের মধ্যে অ্যাক্রুলটাও পড়ে, অ্যাক্রুল অ্যাজাম্পশন, আবার কনসিস্টেন্সি অ্যাজাম্পশনও পড়ে, তার মানে দুটোই হবে সি এর দাগে, বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে? 22 দাগে আসো, দেখো বলে দিয়েছে ফুল ফর্ম অফ গ্যাপ। এইখানে এই দেখো লেখা রয়েছে গ্যাপের পুরো কথা। তাহলে কোনটা হবে অ্যান্সার? বি এর দাগেরটা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ঠিক আছে? প্রিন্সিপালস, ঠিক আছে? তাহলে বোঝা গেল। চলো এইবারে আমরা আসবো 22 দাগ। এবার 22 দাগ হয়ে গেল। এইবারে আমরা আসবো 32 দাগে। দেখো 32 দাগে বলে দিয়েছে এ কনসেপ্ট দ্যাট, কি বলছে, এ কনসেপ্ট দ্যাট এ বিজনেস ফার্ম উড কন্টিনিউ ফর এ ফেয়ারলি লং পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ। তাহলে একটা বিজনেস লং পিরিয়ড অফ টাইম মানে অনেক বছর ধরে বা অনেক টাইম ধরে সেটা কি চলতেই থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলি? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, তাই না?
সি এরটা হবে অ্যান্সার। তারপরে দেখো 37-এ আসবে, দেখো কি বলে দিয়েছে, দ্য কনসেপ্ট আন্ডার হুইচ দ্য সেম অ্যাকাউন্টিং মেথডস অ্যান্ড প্রিন্সিপালস আর কন্টিনিউয়াসলি ফলোড আফটার, বলেছে ইয়ার আফটার ইয়ার ইজ টার্মড অ্যাজ। তাহলে এই ব্যাপারটা কি বলছে, অ্যাকাউন্টেন্সির একটা নিয়ম, ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর ধরে একই রাখা হচ্ছে, সেম অ্যাকাউন্টিং মেথড। মানে হয় তুমি ডিমিনিশিং ব্যালেন্স মেথড ইয়ার আফটার ইয়ার বছরের পর বছর কন্টিনিউ করো, নইলে স্ট্রেট লাইন মেথড তুমি বছরের পর বছর কন্টিনিউ করো। ঠিক আছে, সেম অ্যাকাউন্টিং মেথডস অ্যান্ড প্রিন্সিপাল, একই মেথড আর প্রিন্সিপাল তোমরা বছরের পর বছর কন্টিনিউ করো। তাহলে এইটাকে কি বলা হয়, কিসের কনসেপ্ট, কনসিস্টেন্ট কনসেপ্ট, যেটাকে আমি কনসিস্টেন্সি অ্যাজাম্পশন বলে লিখেছিলাম। ঠিক আছে, চলো 37 তো হয়ে গেল, এবারে আমরা আসবো 57-র দাগে। কি বলে দিয়েছে, অ্যাকর্ডিং টু হুইচ কনভেনশন দ্য সেম অ্যাকাউন্টিং মেথডস শুড বি ফলোড ইয়ার আফটার ইয়ার, ওই একই জিনিস বছরের পর বছর। ঠিক আছে, ইয়ার আফটার ইয়ার যেটা চলতে থাকবে সেটা হলো কি কনসিস্টেন্সি, অর্থাৎ সি এর দাগেরটা হবে অ্যান্সার। বোঝা গেল। আর লাস্ট আমরা করব 58, যেখানে বলেছে দ্য অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যাকর্ডিং টু হুইচ ইট ইজ অ্যাজিউমড দ্যাট এ বিজনেস এন্টারপ্রাইজ will not be closed down in a foreseeable future is called, তার মানে কি, কোন কনসেপ্ট বলে দেয় যে একটা ব্যবসা বছরের পর বছর ধরে চলবে, নট টু বি ক্লোজ ডাউন, কোনোদিনও বন্ধই হবে না, চলতেই থাকবে, এটাকে আমরা কি বলে দিই কিন্তু এটাকে আমরা বলি যে গোয়িং কনসার্ন কনসেপ্ট, তাই তো, অর্থাৎ ডি এর দাগেরটা হবে অ্যান্সার। বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব এই যে সাঁতরার যে বইটা রয়েছে এখান থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, যেটা ঘোষ মুখোপাধ্যায় রায়, তো এই বই থেকে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। তো দেখো এই যে 3 নাম্বার চ্যাপ্টার, এই 3 নাম্বার চ্যাপ্টারের এমসিকিউগুলো আমরা করব। ঠিক আছে, আজকে যতটা আমি তোমাদের করালাম ঠিক ততটাই কিন্তু আজকে আমরা এমসিকিউ কিন্তু এখান থেকে করব। তাহলে দেখো প্রথমেই আমরা যেগুলো করব কয়েকটাই মাত্র করব, যতটুকুনি আজকে আমরা আলোচনা করেছি ঠিক ততটুকুনি কিন্তু আজকে আমরা করব। এই যেমন দেখো 5-এর দাগেরটা বলেছে, যে ধারণায় মনে করা হয় যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য তার কাজকর্ম সম্পাদন করবে তাকে বলা হয়। তাহলে তোমরা আমাকে বলো, অনির্দিষ্টকালের জন্য, যদি অনির্দিষ্টকালের জন্য মানে অনেক বছর, জানা নেই কত বছর, অনেক বছর জন্য কাজ সম্পাদন করা হবে, তাহলে এই মেন্টালিটিটা আসে কোথা থেকে, এই যে তোমার চলমান প্রতিষ্ঠানের ধারণা, তাই তো, চলমান মানে গোয়িং কনসার্ন প্রতিষ্ঠানের ধারণা মানে অ্যাজাম্পশন। ঠিক আছে, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, এই ধারণাটা আমাদের আসছে এই যে অনির্দিষ্টকাল কাজকর্ম সম্পাদন করবে এই জায়গাটা থেকে। ঠিক আছে, চলো এবারে আমরা আসবো 8-এর দাগে। দেখি 8-এর দাগে কি বলছে। দেখো 8-এর দাগে বলছে, হিসাবকালের নিয়ম নীতি পদ্ধতিগুলি বছরের পর বছর একইভাবে অনুসরণ করা হয় কোন অনুমানে। ঠিক আছে, একইভাবে আমাদের হিসাবটাকে চালিয়ে যেতে হবে, তাহলে এটা আমাদের আসে কি কনসিস্টেন্সি, মানে একইভাবে নিয়ম নীতি সব পদ্ধতিগুলো একই রাখতে হবে, মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করলে ডিমিনিশিংয়েই করতে হবে, বা স্ট্রেট লাইন মেথডে করলে তোমার স্ট্রেট লাইন মেথডই বছরের পর বছর একইভাবে অনুসরণ করতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি অ্যাজাম্পশন মানে সামঞ্জস্যতা অনুমান। ঠিক আছে, যাকে আমরা বলি কনসিস্টেন্সি অ্যাজাম্পশন। ঠিক আছে, চলো 8-এরটা তো আমাদের হয়ে গেল, এবারে আমরা চলে আসবো 14-এর দাগে। দেখি 14-এর দাগে আমাদের কি বলছে। তো দেখো 14-এর দাগে আমাদের কি বলছে, দেখো 14-এর দাগে বলেছে, নিচের কোনটি হিসাব নিকাশের মৌলিক অনুমান, মৌলিক মানে কি ফান্ডামেন্টাল বা প্রাথমিক অনুমান। ঠিক আছে, তাহলে একদম প্রাথমিক আমরা জানি 3টে হয়, তাই তো, একদম ফান্ডামেন্টাল জিনিস হয় 3টে।
কি কি তিনটে প্রাপ্য প্রদেয়, মানে যেটাকে আমরা অ্যাক্রুল অ্যাজাম্পশন বলি, সামঞ্জস্যতা যাকে আমরা কি বলি, বলে থাকি কনসিস্টেন্সি অ্যাজাম্পশন, ঠিক আছে। তাহলে এখানে এ আর বি দুটোই হবে, আরেকটা হলো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, এটা দেওয়া নেই, তাহলে এ আর বি কি দুটোই হচ্ছে, তাই না। তাহলে এবারে আমরা চলে আসবো 16-এ। দেখো 16-এ কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয় না। এটা তোমরা জানো, কর্মচারীদের গুণগত মান, মানে কর্মচারীদের কোয়ালিটি কেমন, এটা কিন্তু হিসাব বইয়ে লেখা হয় না, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 16-র দাগ। এবারে আমরা চলে আসবো 20-র দাগে, সব থেকে ইম্পর্টেন্ট, 20-র দাগ সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো গ্যাপের পুরো নাম কি। তাহলে তোমরা সবাই জানো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তাই না। চলো এবারে আমরা চলে আসবো 25-এর দাগে, ঠিক আছে। তাহলে এবারে আমরা আসবো কতর দাগে, 25-এর দাগে। তাহলে দেখো 25-এর দাগে কি বলেছে, চলমান প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। তাহলে বলো চলমান প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি হবে, অবিরাম অস্তিত্ব, তাই না। মানে চলমান প্রতিষ্ঠান মানে কি, গোয়িং কনসার্ন, এটা কি হবে, অবিরাম অস্তিত্ব, মানে মানে অনির্দিষ্ট কালের জন্য চলতেই থাকবে, শেষ হবে না, নির্দিষ্ট সময় ভিত্তিক নয়, বা সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণ অবধিও নয়, তাই না। আমি একটা আইসক্রিমের দোকান কোনো নির্দিষ্ট সময় 2 বছর 1 বছরের জন্য তো আমি খুলবো না, বা যেটা বলছিলাম যে এতগুলো বিক্রি হয়ে গেলে খুলবো, এরকম তো নয়, অবিরাম চলতেই থাকবে, ঠিক আছে। চলো এরপরে আমরা আসবো 27-এর দাগে। দেখো 27-এর দাগে কি বলেছে, বলেছে কোন ধারণা অনুসারে প্রতিষ্ঠানের আয়ুষ্কালকে অনন্ত বিবেচনা করা হয়। তাহলে অনন্ত বিবেচনা করা হয় এই যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, মানে চলমান প্রতিষ্ঠানের ধারণা, ঠিক আছে, বোঝা গেল। তারপরে আমরা লাস্ট আসবো 32-তে। দেখো 32-তে আমাদের এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে ধারণায় স্থায়ী সম্পত্তির ওপর অবচয় নির্ধারণের ক্ষেত্রে, মানে ডেপ্রিসিয়েশন নির্ধারণের ক্ষেত্রে প্রতি বছরের নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহলে বলো ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে একই পদ্ধতি, অবচয় মানে কি, ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে প্রতি বছর নির্দিষ্ট একই পদ্ধতি রাখতে হবে। তাহলে এটা কোন ধারণা থেকে আমরা পাই, মনে করো কনসিস্টেন্সি, তাই না, যাকে সামঞ্জস্যতার ধারণা বলে, যাকে আমরা কি বলি, কনসিস্টেন্সি অ্যাজাম্পশন, বোঝা গেল। তাহলে আজকের জন্য এই কটাই এমসিকিউ রইল, নেক্সট ভিডিওতে আমি আবার বাকি এমসিকিউগুলো আলোচনা করব। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।